লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। উষ্ণ আবেগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম, দুজন দুজনকে জড়িয়ে ধরে। যে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে নিম্মি, তার মতো কোমল প্রকৃতির মেয়েও ভীষণ কঠিন হয়ে পড়েছে। সব দিক রক্ষা করার জন্য আমাদের বিয়ে হয়ে যাওয়া দরকার। অবিস্মরণীয় বিবাহ। বিবাহ পূর্ব নির্ধারিত বিষয় হলেও আমাদের বিয়েটা ছিল অস্বাভাবিক এবং ঐতিহাসিক। বেশ কিছুদিন যাবৎ কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই। আমার আহত হওয়ার খবরটা নিম্মিকে জানাইনি ইচ্ছা করেই। বেচারি অযথা চিন্তিত হয়ে পড়বে খবরটা শুনে, কিন্তু আমি না জানালেও থিয়েটার রোড থেকে খবরটা অতি সহজেই ওর কানে পৌঁছাতে পারে। শুয়ে শুয়ে এ সমস্তই ভাবছিলাম। কিছুক্ষণ আগে ফ্লাইট লেফটেন্যান্ট কাদের, মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু ও আতিক এসেছিল। ওদের সাথে অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার পর তারা ইনস্ট্রাকশন নিয়ে ফিরে গেছে। একান্ত অবসর খুব কমই পাওয়া যায়। কেউ না কেউ আসে। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা, বেশ ব্যস্ততার মধ্যেই আমার সময় কেটে যায়। ডাক্তার নার্সরা অনেক সময় লোকজনদের আসা যাওয়া ভিড় দেখে আমাকে এসে উপদেশ দেন বিশ্রাম নেওয়ার জন্য। হাসি মুখে তাদের আন্তরিকতার প্রতিদান দেয়া ছাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব হয় না। মিসেস ভটকে প্রতিদিন খাবার পাঠাচ্ছেন হাসপাতালে। তার স্নেহের ঋণে আবদ্ধ হয়ে থাকতে হবে সারা জীবন। হঠাৎ একাকিত্ব যেন আমায় পেয়ে বসল। মনটাও কেমন যেন উদাস হয়ে গেল। নিম্মিকেই বিশেষ করে মনে পড়ছিল। স্মৃতিমধুর অতীত মনের পর্দায় ভেসে উঠছিল। কিছুক্ষণের জন্য তলিয়ে গিয়েছিলাম অতীত স্মৃতিমন্থনে। হঠাৎ দেখলাম দরজায় তিনজন এসে দাঁড়িয়েছে। মাহবুব ও ফারুক দুজনেই আমার প্রিয় গেরিলা কমান্ডার, কিন্তু তাদের সাথে তৃতীয় ব্যক্তিকে দেখে চমকে উঠলাম। নিজের চোখেই ঠিক বিশ্বাস হচ্ছিল না। কাছে আসতেই পরিষ্কার হয়ে গেল সব। বাপ্পিই বটে। একই তুই এখানে? আশ্চর্য হয়ে গিয়ে বিছানায় উঠে বসলাম। থাক থাক, উঠতে হবে না বলে বাপ্পি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। উষ্ণ আবেগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম, দুজন দুজনকে জড়িয়ে ধরে। ইতিমধ্যেই মাহবুব বাপ্পিকে শয্যার পাশে একটা চেয়ার টেনে দিয়ে বসতে বলল। কিরে বাপ্পি, তুই এখানে কি করে এলি? পথ চিনলি কি করে? জানলি বা কি করে আমি এখানে আছি? আগে বল, আহত হবার কথা তুই আমাদের কেন জানাসনি? পাল্টা প্রশ্ন বাপ্পির। কেন জানাইনি সেটা কি তুই বুঝতে পারছিস না? আমরা উদ্বিগ্ন হতাম ঠিকই, বিশেষ করে নিম্মি, কিন্তু তবুও খবরটা তোর জানানো উচিত ছিল। তার যুক্তি মেনে নিলাম। ঝগড়া করে লাভ নেই। আমার ভুল হয়েছে মেনে নিলাম, কিন্তু তুই হঠাৎ করে এখানে কেন? তোর আহত হবার খবর নূর ভাই এবং সালাউদ্দিন ভাই নিজেরা বাসায় এসে আমাদের জানান। খবরটা জানিয়ে ওরা অবশ্য নিম্মিকে বোঝাতে চেষ্টার কোনো ত্রুটি করেননি যে তুই ভালোই আছিস, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু তাদের সে সান্ত্বনা বাণী নিম্মি পুরোপুরি মেনে নিতে পারছিল না কোনো মতেই। তার একই সন্দেহ, ওরা তার কাছে আসল অবস্থা লুকোচ্ছেন। নিম্মির সে কি কান্না, সাথে সাথে খাওয়া দাওয়াও ছেড়ে দিল। ওর অবস্থা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। ওকে বললাম, ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি শিলচরে ডালিমের অবস্থা দেখে আসতে। কিন্তু বাদ সাধলেন বাবা মা। তারা বললেন, কানাডা যাবার সব কিছু ঠিক হয়ে গেছে, এ অবস্থায় শিলচর যাবার প্রশ্নই ওঠে না। ওহ, তুই আর নিম্মি কানাডা যাচ্ছিস বুঝি? কিছুটা অবাক হলাম আমি। হ্যাঁ, আমাদের দুজনের মতের বিরুদ্ধেই বাবা আমাদের গামো কাকুর কাছে পাঠাবার সব বন্দোবস্ত করে ফেলেছেন। মা দিব্যি দিয়েছেন আমরা না গেলে তিনি আত্মহত্যা করবেন। এ অবস্থায় আমাদের কি আর করার আছে বল? কিন্তু নিম্মি কিছুতেই যেতে রাজি হচ্ছে না। এর জন্য ওর উপর বাবা মা ভীষণ ক্ষেপা। মারধরও খেতে হচ্ছে বেদুম। ওর তো এক কথা, তোকে এই অবস্থায় রেখে সে কলকাতার বাইরে এক পাও নড়বে না। প্রয়োজনে সেও আত্মহত্যা করবে, তবু কানাডা যাবে না কিছুতেই। এ বিষয় নিয়ে বাড়িতে এখন অশান্তির ঝড় বয়ে যাচ্ছে। সব দিক সামলাতে পারছি না কিছুতেই। বিশেষ করে নিম্মির যে অবস্থা, কোনো একটা অঘটন ঘটে যাওয়া অসম্ভব কিছুই নয়। অবস্থা দেখে আমিও বাবাকে মুখের উপর বলে ফেললাম, ডালিমকে না দেখে কানাডায় আমিও যাব না। আমার দৃঢ়তায় অবশেষে বাবা মা রাজি হলেন আমাকে আসতে দিতে। আমার আসার অনুমতি পাওয়াতে নিম্মি বেচারিও কিছুটা আশ্বস্ত হয়েছে।
ওকে কথা দিয়ে এসেছি তোর যথাযথ ব্যবস্থা করেই আমি ফিরব। প্রয়োজন হলে কলকাতায়ও নিয়ে যাব তোকে। তারপর ট্রেনে করে শিলচর স্টেশনে নেমে মুক্তিযোদ্ধাদের সদর দপ্তর খুঁজে পেতে এতটুকু বেগ পেতে হয়নি আমার। ওখান থেকে মাহবুব ও ফারুককে সঙ্গে দিয়ে দেওয়া হলো। তারাই পথ দেখিয়ে নিয়ে এলো এখানে। মজার কথা কি জানিস, শিলচর পৌঁছে সবচেয়ে অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে বাপ্পি নামটার মাধ্যমে আমি এখানে বহুলভাবে পরিচিত। হ্যাঁ, মাহবুব ফারুক দুজনেই আমার অত্যন্ত স্নেহভাজন। ওরা ছাড়া আরও অনেকেই তোদের ব্যাপারে সবকিছুই জানে। কথার ফাঁকে নার্স চা নাস্তা রেখে গিয়েছিল। বাপ্পিকে বললাম, আমার বাঁ দিকের এত বড় ব্যান্ডেজ দেখে ঘাবড়াস না। ব্যান্ডেজের তুলনায় ক্ষত অনেক ছোট। কাঁধে মাত্র 3টি LMG বুলেট আর তালুতে মর্টার শেলের প্রিন্টার লেগেছে, এই যা। ডাক্তার বলেছেন ননস্টপ ব্লিডিংয়ের মধ্যেও 90 মাইল গাড়িতে করে হাসপাতালে জীবিত অবস্থায় যখন পৌঁছাতে পেরেছি তখন এ যাত্রায় মরার ফাড়া কেটে গেছে। এখন তো বহাল তবিয়তেই রয়েছি। দেখতে পাচ্ছিস না কেমন OPS রুম সাজিয়ে বসেছি? কোনো অসুবিধা নেই। বাপ্পির ছলছাল চোখ দেখে অনেকটা বাধ্য হয়েই ওকে আশ্বস্ত করার জন্য কথাগুলো বলতে হলো আমার কথায় বাপ্পির উদ্বিগ্নতা কতটুকু এলো ঠিক বুঝতে পারলাম না। অল্পক্ষণ সে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখানে হাসপাতালে তোর পড়ে থাকা চলবে না। উপযুক্ত চিকিৎসার জন্য তোকে কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন। ঠিক বলেছেন বাপ্পি ভাই, ডাক্তাররাও তাই বলেছেন। কলকাতায় গিয়ে স্পেশালিস্টের আন্ডারে চিকিৎসা করানো উচিত বলে তারাও মনে করেন। কিন্তু হক ভাই কিছুতেই সেক্টর ছেড়ে যেতে রাজি নন। তিনি চলে গেলে আমাদের এখানে অনেক অসুবিধা হবে, এটা ঠিক, কিন্তু কলকাতায় গিয়ে উপযুক্ত চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, সেটাই আমরা সবাই চাই। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলে তার সাময়িক অনুপস্থিতির ঘাটতি অনায়াসে পুষিয়ে নিতে পারবো সুদে আসলে। মাহবুব বাপ্পির কথায় সায় দিয়ে বলে উঠল, হক ভাইকে যে করেই হোক আপনাকে কলকাতায় নিয়ে যেতেই হবে। এখানে উপযুক্ত চিকিৎসার অভাবে তার অবস্থার চরম অবনতিও ঘটতে পারে। এর জন্য কিছু সময়ের জন্য তাকে কলকাতায় অবশ্যই যেতে হবে। ফারুকও তার যুক্তিকে সমর্থন জানিয়ে বলল, বাপ্পির জেদ ও সেক্টরের মুক্তিযোদ্ধাদের যুক্তির কাছে আমার কোনো কথাই টিকল না। সবার কাছে বিদায় নিয়ে কয়েকদিনের মধ্যেই বাপ্পি আমাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। বাই রোড আমরা গৌহাটি এলাম। সঙ্গে এলো আমার প্রিয় গেরিলা কমান্ডাররা। গৌহাটি থেকে প্লেনে কলকাতায়। সবাইকে ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল। ওরা সবাই অশ্রুসিক্ত আবেগে বিদায় দিয়েছিল আমাদের। কথা দিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা সেরে ফিরে আসব। কলকাতায় ফিরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। ক্যাপ্টেন সালাউদ্দিন তখন হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত হয়েছে। ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু স্বাস্থ্যগত কারণে সেক্টর থেকে হেডকোয়ার্টার্সে স্টাফ অফিসার হিসাবে যোগদান করেছেন। তিনি নাকি সেক্টরে অসম্ভবভাবে স্নায়ু দুর্বলতা এবং মানসিক রোগে ভুগছিলেন। যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কিছুতেই নাকি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। মেজর মঈনুল ইসলামকে যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা ও ভুল নেতৃত্বের জন্য কমান্ড থেকে অব্যাহতি দিয়ে হেডকোয়ার্টার্সে ডেকে পাঠানো হয়েছে। তিনি কিছুদিন যাবৎ হেডকোয়ার্টার্সেই অবস্থান করছেন। যুদ্ধকালীন সময়ে কলকাতার বেশ কিছু পরিবারের সাথে আমার বিশেষ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। তাদের মধ্যে মিত্রি মাসি, ডক্টর গনি এবং তার পরিবার, অরূপ দা ও পারমিতা বৌদি, জনাব আয়ুব ও তার স্ত্রী গৌরীদি, প্রীতিশ নন্দী ও তার স্ত্রী রিনা, ইন্দু প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের কাছে মুক্তিযোদ্ধা হিসাবে অসীম ভালোবাসা ও সহানুভূতি পেয়েছিলাম। তারা সবাই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনে বিভিন্নভাবে প্রচুর অবদান রেখেছিলেন। যুদ্ধের বিবরণ ও অগ্রগতি সম্পর্কে আমাদের কাছ থেকে শুনতে তারা সর্বদাই বিশেষভাবে উদ্গ্রীব হয়ে থাকতেন। বাঙালি জাতীয়তাবাদী চেতনা তাদের সবার মধ্যেই ধরা পড়ত প্রকটভাবে। কিন্তু যখনই তাদের বলেছি স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে স্বাধীনতার জন্য আমরা তো সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু পশ্চিম বাংলার আপনারা নিশ্চুপ হয়ে কেন্দ্রীয় শোষণ এবং জাতীয় নির্যাতন সহ্য করছেন কেন? পুরো বাঙালি জাতির মুক্তির জন্য আপনাদের কি কিছুই করার নেই? এই ধরনের আলোচনায় সর্বদাই তারা পাশ কাটিয়ে যেতেন অথবা থাকতেন চুপ করে। কখনো যুক্তি দেবার চেষ্টা করতেন,
বাংলাদেশের সাথে তাদের অবস্থানকে তুলনা করা ঠিক নয়। বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে যেতেন তারা এ ধরনের বিতর্কে। তাই আমরাও এ সমস্ত ব্যাপারে তেমন বিশেষ উচ্চবাচ্য করতাম না। সময় সময় আমরা এ ধরনের কথাও তাদের বলেছি। বাংলাদেশের সংগ্রামের ছত্রছায়ায় কংগ্রেস সরকার সিআরপি এবং বিএসএফ বাহিনীর মাধ্যমে অসংখ্য প্রগতিশীল রাজনৈতিক কর্মী, ছাত্র, যুবক মেরে চলেছে পশ্চিমবঙ্গ এবং বিহার অঞ্চলে। এ ধরনের বক্তব্যকে অস্বীকার করতে পারতেন না তারা, কিন্তু সব সত্যকেই কেমন জানি নেতিবাচকভাবে মেনে নিয়ে চুপ করে থাকতেন। তাদের এই চুপ করে থাকার রহস্য আজও মাঝে মধ্যে আমাদেরকে ভাবিয়ে তোলে। থিয়েটার রোডেই আমার থাকার ব্যবস্থা হলো। তখনকার দিনে প্রখ্যাত বোন স্পেশালিস্ট ডক্টর মুরালি মুখার্জির সাথে আমার চিকিৎসার ব্যাপারে পারমিতা বৌদি ইতিমধ্যেই আলাপ করেছেন। আমার ক্ষত পরীক্ষা করে তিনি বললেন, গান পাউডার এবং বুলেট ইনজুরির ফলে খারাপ ধরনের ইনফেকশন দেখা দিয়েছে। ইনফেকশনটাকে নিয়ন্ত্রণে আনতে না পারলে গ্যাংগ্রিনে টার্ন করতে পারে। প্রথম চেষ্টা করতে হবে ইনফেকশন বন্ধ করার। ঘাবড়ে গেলাম, কিন্তু কিছুই করার নেই, বাস্তবতাকে মেনে নিতেই হবে। তিনি ঔষধ, ইনজেকশন লিখে দিলেন 1 সপ্তাহের জন্য। বৌদি আমাকে মনোবল জোগানোর জন্য বললেন, কোনো চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। বেশিরভাগ সময় আমাকে শুয়েই থাকতে হয়। বাপ্পির সাথে নিম্মি এসে আমাকে দেখে গেছে। রোজ তার পক্ষে আসা সম্ভব নয়। সুযোগ মতো ও টেলিফোন করে আমাকে। বাপ্পির মাধ্যমে ভালো মন্দ খবর পাঠাই প্রায়ই। একদিন বাপ্পি এলো, ভীষণ গম্ভীর ভাব। বুঝলাম বাসায় কিছু একটা ঘটেছে। ঠিক তাই, কানাডা যাওয়া নিয়ে ঝড় বয়ে গেছে বাসায়। কথা কাটাকাটি, তারপর বেদম প্রহার। বাপ্পি বলল, বাসার আঙিনা সঙ্গীন হয়ে উঠেছে, এর একটা আশু সমাধান প্রয়োজন। তা না হলে যে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে নিম্মি। তার মতো কোমল প্রকৃতির মেয়েও ভীষণ কঠিন হয়ে পড়েছে। ওকে কিছুতেই কানাডায় পাঠাতে পারবে না বাবা মা। মানসিক চাপে ক্রমান্বয়ে তার শারীরিক অবনতিও ঘটছে। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে সে। এ অবস্থায় সব চাপ সহ্য করা কতদিন সম্ভব হবে তার পক্ষে? সব শুনে ভীষণ চিন্তায় পড়লাম। কি করে এ সমস্যার সমাধান সম্ভব কিছুই ভেবে পাচ্ছিলাম না। নূর এবং সালাউদ্দিনের সাথে পরামর্শ করা যেতে পারে। ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম ওদের সাথে। তারা বলল, সব দিক রক্ষা করার জন্য আমাদের বিয়ে হয়ে যাওয়া দরকার। একমাত্র বিয়ে হলেই নিম্মির কানাডা যাওয়া বন্ধ হতে পারে। একমাত্র তখনই ওর পক্ষে আমাকে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া সম্ভব। কিন্তু এ অবস্থায় বিয়ের জন্য তার বাবা মা রাজি হবেন কি? নূর ও সালাউদ্দিন একদিন আমার তরফ থেকে প্রস্তাব নিয়ে গেল নিম্মিদের বাসায়। প্রস্তাবে ওর বাবা মা রাজি হলেন না। ওদের যুক্তি, যেখানে সবকিছুই আজ অনিশ্চিত, সেখানে কি করে তারা মেয়ের বিয়ের ব্যাপারে রাজি হন? হতাশ হয়ে ফিরে এলো নূর এবং সালাউদ্দিন। ওদের কোনো যুক্তি তারা গ্রহণ করলেন না। অবস্থার আরও অবনতি ঘটতে থাকে তাদের প্রস্তাব প্রত্যাখ্যাত হবার পর। নিম্মি আমাকে পরিষ্কার লিখে জানালো, যেভাবেই হোক না কেন তাদের এ অবস্থা থেকে উদ্ধার করতেই হবে। তা না হলে সে আত্মহত্যা করবে, কিন্তু তবুও কানাডায় আমাকে এ অবস্থায় ফেলে রেখে সে কিছুতেই যাবে না। কি অসম্ভব দৃঢ়তা! দুশ্চিন্তায় অধীর হয়ে অনেক ভেবেচিন্তে স্থির করলাম বিয়েই করব। নূর, সালাউদ্দিন ওরাও আমার সিদ্ধান্তে একমত হলো। এ ব্যাপারে গৌরীদি, গনি নানা, মিসেস জামানের সাথে আলাপ করে তাদের পরামর্শ চাইলাম। তারাও অভিমত প্রকাশ করলেন বিয়েই একমাত্র পথ। নিম্মিকে পত্র মারফত জানিয়ে দিলাম, আমরা কিছু একটা করছি, কিন্তু তাকে সুস্থ এবং স্থির থাকতে হবে। বিয়ে তো হবে, কিন্তু নিম্মিকে কি করে 3 নম্বর সোহরাওয়ার্দী অ্যাভিনিউ থেকে বের করে আনা যায়? বাড়িতে তখন একটা বিশেষ নিরাপত্তাধীন দুর্গই বটে। সমস্ত ভিআইপি, ভিভিআইপিরা বাস করছেন সেখানে। তাদের নিরাপত্তার জন্য প্রায় 30-40 জন পুলিশ সার্বক্ষণিকভাবে পাহারায় মোতায়েন রয়েছেন। তার ওপর নিম্মির ওপর রয়েছে কড়া নজর। বাড়ির বাইরে যাওয়া ওর জন্য নিষিদ্ধ। সর্বোপরি সে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। সবাই মিলে তাকে বের করে আনার একটা পরিকল্পনা আঁটা হলো। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।